নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি বাংলা অ্যাট 5। কেন্দ্রে ইতিমধ্যেই সরকার গঠন করা হয়েছে, কিন্তু বিরোধীদের অবস্থান কি? ইন্ডিয়া জোট কি অক্ষুণ্ণ রাখতে পারবেন বিরোধীরা? ইকুয়েশন কি বলছে? এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তন্ময় ঘোষ, রয়েছেন সুস্মিতা বিশ্বাস কংগ্রেসের তরফ থেকে, দীপ্তিমান বসু বিজেপির তরফ থেকে, এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আলোচনায়। কিন্তু দিল্লির এই মুহূর্তে অঙ্ক কি বলছে বিরোধী জোটের নিরিখে, অর্থাৎ ইন্ডিয়া জোটের নিরিখে, তা জানতে আমরা সরাসরি নয়াদিল্লিতে চলে যাব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, আমরা জানি সরকার গঠন করা হয়ে গেছে, কিন্তু বিরোধীদের অবস্থান এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে? দেখো, অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন, যেক্ষেত্রে আজকে কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রীর বাসভবনে সেখানে ক্যাবিনেট বৈঠক শুরু হবে, কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু হবে। তখন বিরোধীরা কি ভাবছে? বিরোধী শিবিরে তুমি দেখো যে তারা তাকিয়ে রয়েছেন যে জোট নিয়ে নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় এসেছে, যে জোট সরকারকে বলা হচ্ছে এনডিএ সরকার, যদিও এবার নরেন্দ্র মোদী সরকার বলা হচ্ছে না, এবার এনডিএ জোটের সরকার বলা হচ্ছে। সেই জোটে যে শরিক দলগুলি, তাদের মধ্যে কখন বিবাদ লাগবে, কার্যত আমি সোজা ভাষায় বলি, তাদের মধ্যে কখন বিবাদ লাগবে সেই দিকে তাকিয়ে রয়েছে। এবং সেক্ষেত্রে সব থেকে বিশেষ নজর রয়েছে মহারাষ্ট্রের দিকে। মহারাষ্ট্রে আমরা দেখেছি যে অজিত পাওয়ার, তিনি একেবারে তার এবং সেক্ষেত্রে এনসিপি প্রাক্তন মন্ত্রী প্রফুল্ল প্যাটেল, তারা দাবি করছেন যে তাদের একটি পূর্ণ মন্ত্রী দিতে হবে, মন্ত্রীর পদ দিতে হবে। সেই দাবি না মেটায় তারা কালকে মন্ত্রিসভায় আসেননি, শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা যোগ দেননি এবং তারা মন্ত্রিত্ব নিতে অস্বীকার করেছেন। এই জায়গাটিকে বলা যেতে পারে একেবারে সূত্র। এই জায়গাটির দিকেই তাকিয়ে রয়েছে বিরোধী শিবির। তারা মনে করছেন মহারাষ্ট্র থেকেই কিন্তু তাদের দরজা খুলবে, দিল্লি যাওয়ার পথ, দিল্লি দখলের পথ তা কিন্তু খুলবে। এবং সেই জন্য যখন ক্যাবিনেট বৈঠক হচ্ছে তখন থেকেই কিন্তু আশা প্রত্যাশা বিরোধী শিবিরে যে প্রায় 28টি রাজনৈতিক দল রয়েছে ছোট বড় মিলিয়ে, সেই দলগুলির মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা নিজেদের মতো চেষ্টা করছেন। আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এনডিএ শিবিরের বৈঠকে দিল্লিতে এসেই করার পরে তিনি ছুটে গিয়েছেন মহারাষ্ট্রে, তিনি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করতে। আর সেই মহারাষ্ট্রে যেখানে কিনা রাতারাতি শিবসেনা ভেঙে দুটুকরো হয়ে গিয়েছিল, যেখানে কিনা রাতারাতি এনসিপি ভেঙে দুটুকরো হয়ে গিয়েছিল, সেখানে এনডিএ শরিকরা তারা অসন্তুষ্ট। সেই জায়গাটিকে এরা মনোযোগ করছেন। ইন্ডিয়া জোটের নেতারা তারা তাকিয়ে রয়েছেন যে আরও কিছুটা সময় গেলে পুরো বিষয়টিকে তারা দেখবেন এবং সেক্ষেত্রে এমনটা হওয়া সম্ভব কি না যে এনসিপি ভেঙে যারা বেরিয়ে গিয়েছিলেন তারা আবার এনসিপিতে ফিরে গেলেন, শিবসেনা ভেঙে যারা বেরিয়ে গিয়েছিলেন তারা আবার শিবসেনাতে ফিরে গেলেন। সেক্ষেত্রে সরকার গঠন করা এবং মহারাষ্ট্র সরকার গঠন করা, এক্ষেত্রে মনে রাখতে হবে যে বিধানসভা নির্বাচনও আসন্ন। এই রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন আসছে, বিহারেও বিধানসভা নির্বাচন আসছে। সেক্ষেত্রে ইকুয়েশন বদলাতে পারে, অর্থাৎ লোকসভা নির্বাচনের যে ফল তাতে নির্ভর করে নরেন্দ্র মোদীর যে এনডিএ জোটের সরকার তারা ক্ষমতায় এসেছে ঠিকই, কিন্তু ইন্ডিয়া জোটের শরিক দলগুলি তারা অপেক্ষা করছেন কখন এনডিএর জোটে থাকা শরিক দলগুলি যারা আগে ইন্ডিয়া জোটেই ছিলেন, যেমন নীতিশ কুমারের কথাই যদি ধরা যায়, তাহলে আমরা সবাই জানি যে নীতিশ কুমার এই ইন্ডিয়া জোটের একেবারে সূত্রধর পুরোধা ছিলেন ইন্ডিয়া অ্যালায়েন্স গঠন করার ক্ষেত্রে। সেই রকমই এই জোট সরকারের এই জোট শরিক দলগুলির মন কখন বদলায়, কখন তাদের মধ্যে মনোমালিন্য হয়, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা। এবং ইন্ডিয়া জোট এই জায়গা থেকেই দাবি করছে যে এই সরকার 1 বছর থেকে 1.5 বছরের মধ্যেই সরকারের পতন হবে। তার কারণ মহারাষ্ট্র থেকে যেটা শুরু হয়েছে, যে দাবিতে অজিত পাওয়াররা তারা মন্ত্রিসভায় যোগ দিলেন না এবং একনাথ শিন্ডের তরফ থেকে একজন যে রাষ্ট্রমন্ত্রী নিয়েছেন তাদেরও কিন্তু ক্ষোভ রয়েছে। ধন্যবাদ রাজীব। কথা বললাম আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। ঠিক এই জায়গাটা নিয়ে সুমনদা আপনার কাছে আসবো। এই যে মনোমালিন্যের কথা, এই তো সরকার গঠন হলো, গতকাল আমরা দেখলাম তারা শপথ দিলেন, তার মধ্যেই মনোমালিন্যের প্রসঙ্গ কেন উঠে আসছে বলে মনে হচ্ছে? দেখুন শিলাদিত্য, রাজীব খুব চমৎকার বলেছে, কিন্তু রাজীব শুধু শরিকদের কথা বলছে, সেই শরিকদের ক্ষোভের কথা বলছেন। ধরুন এই যে এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী,
যার কাছে সাকুল্যে লোকসভায় একজন মাত্র এমপি আছে আর রাজ্যসভায় একজন, তিনি দাবি করছেন তাকে ক্যাবিনেট মন্ত্রী দিতে হবে। বিজেপি নিজের ভিতরে কতটা ক্ষোভ রয়েছে সেটা ভাবুন, যে কেরালা থেকে বিজেপি এবারে প্রথম একজন এমপিকে জিতেছিলেন, সুরেশ গোপী। তিনি জেতার পর তাকে গতকাল শপথও নেওয়ানো হয়েছে, তারপর আজ দুপুর থেকে রটে গেল কি তিনি টেলিভিশনে বললেন যে আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহত দিলেই ভালো, কারণ তিনি জানেন যে কেরালায় কতটা ক্ষোভ। তারপরে কেন্দ্রীয় নেতৃত্বের ফোনে ধমক যাওয়ার পর সুরেশ গোপী বলেছেন না আমি মন্ত্রিসভায় থাকবো। আচ্ছা, আপনি কি ভাবছেন এই যে পশ্চিমবাংলা থেকে শান্তনু ঠাকুর এবং কি বলে সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছেন, আপনি কি ভাবছেন সৌমিত্র খান বিষ্ণুপুরে বসে ভজন গাইবেন? যারা সৌমিত্র খানকে চেনেন, সৌমিত্র খানের পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলের হয়ে যুব সভাপতি হয়ে গিয়েছে। সৌমিত্র যদি 3 বারের সাংসদ, যদি এবারও মন্ত্রী না হতে পারেন, সৌমিত্র কবে যে ক্যামাক স্ট্রিট অথবা কালীঘাটের দরজায় কড়া নাড়বেন কেউ জানেন। সুমনদা একটুখানি আটকাচ্ছি, সুমনদা বিজেপি যেহেতু প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে, একটু তার প্রতিক্রিয়া নিয়ে নি। দীপ্তিমান বাবু কি বলবেন যে মনোমালিন্যের জায়গাটা বারবার করে সামনে চলে আসছে, এমনটা কিন্তু বিরোধীদের বক্তব্য, কেন? দেখুন শিলাদিত্য, কোয়ালিশন বা জোট সরকার সম্পূর্ণভাবে নির্ভর করে যিনি সরকারের মুখ হবেন তার সর্বজন গ্রাহ্যতার উপর। সত্যি কথা বলতে দেখুন, আজকের দিনে বিপক্ষ দলে যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের যাদের কথা আমরা বলছি, এই যে নতুন রাহুল গান্ধী বা রিফর্মড রাহুল গান্ধী, তার একটা চমক বা ঠমক যে নেই এটা বলবো না, এটা হয়েছে। কিন্তু আজকের দিনে সেই চমক বা ঠমক তৈরি হলো সর্বজন গ্রাহ্যতার প্রশ্নে তিনি কিন্তু নরেন্দ্র মোদীর থেকে অনেকটাই পিছিয়ে, যে কারণে আজকে দেখুন প্রচুর তো চেষ্টা করা হয়নি না, 400 পার আমি এখানে কোয়ালিশনের কথা বলছি। কোয়ালিশনের কথা এতদিন সামনে আসেনি, কোয়ালিশনের কথা বলছি। আমি একটু তৃণমূলের প্রতিক্রিয়া সংক্ষেপে একটু প্রতিক্রিয়া নেব। তন্ময় বাবু, কোয়ালিশনের কথা আজকে এই মুহূর্তে বিজেপির প্রতিনিধি স্টুডিওতে এসে বলছেন, কিন্তু এতদিন কি শোনা গেছিল এনডিএর কথা? এটাই তো জয়, এটাই মানুষের জয়। মানুষ প্রমাণ করেছে, ভারতবর্ষের মানুষ, যে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। কিছুদিন আগে অবধি যিনি শুধুমাত্র আমিত্বে ভুগছিলেন, তিনি নিজেকে পরমাত্মার অংশ বলে দাবি করছিলেন, আজকে তাকে জোট ধর্ম সর্বধর্ম সমন্বয় এই কথাগুলো বলতে হচ্ছে। বিরোধীরা কি একত্রিত অবস্থায় এই মুহূর্তে রয়েছে? সরকার তো গঠন হয়ে গেছে। সরকারে A+B² এর পরে যে 2AB, এই এ হচ্ছেন চন্দ্রবাবু নাইডু আর বি হচ্ছেন নীতিশ বাবু, এই 2AB যে মিসিং ছিল সেটা এখন খুঁজে পাওয়া গেছে। এখন দেখা যাক যে মোদিবাবু আর কতদিন এই 2AB-কে নিয়ে চলতে পারেন। তবে নিশ্চিতভাবে প্রথম দিন থেকেই যেভাবে সুর তাল কাটছে, সেই ব্যাপারে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলেছেন যে এই সরকার টিকবে না, এবং তার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পক্ষ থেকে ইন্ডি জোটের যে সমস্ত দল আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। আমরা অপেক্ষা করছি আগামী দিনে কবে এই সরকার পড়বে, অর্থাৎ এই সরকার চলার কোনো সম্ভাবনা আমরা দেখছি না, এবং সেক্ষেত্রে ইন্ডি জোটের পক্ষ থেকে ইন্ডিয়া জোট নিশ্চিতভাবে তার যে অবস্থান সেটা জানানো হবে। আমরা আসবো আলোচনায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8ই জুন ঠিক কি বলেছিলেন শোনাবো। নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কতদিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন? এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে, বাট ওদের চাওয়াটাও বেশি আছে। কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই, দেশের ভালো চাই। তাই মনে রাখবেন, উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড। সেই জন্য লেট আস ওয়েট অ্যান্ড ওয়াচ। সুস্মিতা দি, দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর এই কথাটা শুনে আমার সবার আগে এটা মনে পড়লো, ইন্ডিয়া এবং এনডিএর মধ্যে মেন তফাৎ হচ্ছে ইন্টিগ্রেটেড, যেটা ইন্টিগ্রেটেড বলা হচ্ছে প্রথমে, ইন্টিগ্রেশন। সেই ইন্টিগ্রেশনটা ইন্ডিয়ার মধ্যে যথেষ্ট ভালো রয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যেইভাবে সরকার তৈরি হলো আমরা দেখলাম, টিডিপি কিংবা নীতিশ কুমারকে নিয়ে, জেডিইউকে নিয়ে। ভোটের আগে ইন্ডিয়া জোট কি একত্রিত হয়েছিল?
ভোটের আগে তৃণমূল কংগ্রেস একমাত্র ইন্ডিয়া জোটে ছিল কি ছিল না তাদের সেই জায়গাটাকে তারা পরিষ্কার করতে পারেনি, কিন্তু তাই বলে ইন্ডিয়া জোট একসাথে ছিল না এটা বলাটা ভোটের আগে তৃণমূল তাদের অবস্থান পরিষ্কার করতে পারেনি, ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেসের বক্তব্য পরিষ্কার ছিল, একদম আমাদের অবস্থান শুরু থেকে পরিষ্কার ছিল। সুস্মিতা দি হয়তো জানেন কিনা জানি না, কিন্তু তাদের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে, তাদের হাইকমান্ডের পক্ষ থেকে মল্লিকার্জুন খার্গে, কেসি বেণুগোপাল বারবার স্টেটমেন্ট দিয়েছেন এবং আমাদের নেত্রী পরিষ্কার প্রত্যেকটা মঞ্চে প্রত্যেকটা সবাই জানিয়ে দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়াতে আছে। কিন্তু বিষয়টা হচ্ছে রাজ্যে কোনো রাজ্যে ইন্ডিয়া জোটের যারা শরিক আছেন তারা নিজেদের মতো লড়াই করেছেন, সেটা শুধু তৃণমূল কংগ্রেস নয়, সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে কেরালাতে লড়াই হয়েছে। ঠিক একইভাবে পশ্চিমবাংলায় যারা বিজেপিকে হারাতে পারত সেটা প্রমাণ হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস হারাতে পারত। তো একটু আটকাচ্ছে আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুস্মিতাদের প্রতিক্রিয়া নিন। সুস্মিতাদি, বিষয়টা হচ্ছে যখন উনি বললেন যে এখানে বাংলায় কোনো জোট নেই, সর্বভারতীয় প্রেক্ষাপটে আমরা আছি ইয়ের সাথে, ইন্ডিয়া জোটের সাথে, তার পরবর্তী ক্ষেত্রে উনি বললেন জোটকে আমরা সমর্থন করব বাইরে থেকে, আমরা ভিতরে থাকবো না। তারপরে কি সরকারকে সমর্থন করব, তারপরে কি বললেন না সরকার আমি সমর্থন করব, আমি ভিতরে থেকেই সমর্থন করব। উনি কোনো সময় ওনার অবস্থানটা পরিষ্কার করছে না, কেন উনি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। সুস্মিতাদি, মানে সর্বভারতীয় প্রেক্ষাপটে তাহলে বার্তা কোথায় থাকছে ইন্ডিয়া জোটের এই যে একত্রিত অবস্থান, যেটা একটু আগেই বললেন, তারপরে আপনি বলছেন রাজ্যের অবস্থান। আমি যখন ইন্টিগ্রেশনের কথা বলেছি তখন প্রত্যেকটা দলের মধ্যে ইন্টিগ্রেশন রয়েছে, একমাত্র তৃণমূল কংগ্রেস আমরা জানি এর যদি তুমি ইতিহাস ঘাটতে যাও, তৃণমূল কংগ্রেস এনডিএর সাথেও জোট তৈরি করেছিল, সেই জোটে থাকেনি, পুরো টার্ম কমপ্লিট করেনি, ইউপি এর সাথে টার্ম পুরো কমপ্লিট করেনি, তার ইতিহাস সেটাই বলে। মুশকিলটা হচ্ছে প্রদেশ কংগ্রেসের এই অবস্থান জটিলতা তৈরি করেছে। আমরা কিন্তু সবসময়তেই জোটের কথা বলে এসেছি এবং এখনো বলছি, কোনো সময় আমাদের সর্বশক্তির পক্ষ থেকে জোটের বাইরে কিছু শোনেননি। এবং আমার যতদূর রাজনৈতিক খবর আমার কাছে আছে, যতটুকু আমার রাজনৈতিক আইডিয়া আছে, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং সর্বভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মধ্যে যথেষ্ট ইন্টিগ্রেশন আছে। তারা প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন একে অপরের সঙ্গে এবং আগামী দিনে কিভাবে কোন পথে চলা যায় সেটা তাদের মধ্যে আলোচনা হচ্ছে। সেটা সোনিয়া গান্ধী হন, মল্লিকার্জুন খার্গে হন কি রাহুল গান্ধী হন, তাদের সঙ্গে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিয়ত যোগাযোগ আছে এবং সেটা তারা বলতে পারবেন। সেটা কি হাইকমান্ড এন্ডোর্স করে? আমরা মল্লিকার্জুন খার্গের স্টেটমেন্ট দেখেছি, উনি কি বলেছিলেন প্রদেশ সভাপতি নিয়ে দেখেছি। সুতরাং সুস্মিতা দি এই স্টেটমেন্ট কি এন্ডোর্স করে হাইকমান্ড? দায়িত্ব নিয়ে বলতে পারবেন আপনার দল সেটা এন্ডোর্স করবে? মানে আপনি বলছেন বরাবর জোটটা ছিল, তৃণমূল কংগ্রেস বলে এসছে আমাদের সাথে জোটটা রয়েছে, আপনি আপনার দল এন্ডোর্স করবে তো? একদম জোট ছিল, আছে, থাকবে। আপনি যেমন আমাদের প্রদেশ কংগ্রেস আর সর্বভারতীয় কংগ্রেসকে আলাদা করে দেখছেন, আমিও বলবো আপনি অভিষেকের তৃণমূলটা করেন না পিসিমণির তৃণমূলটা করেন। সুমন্দা একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর আলোচনায় আসবো। কিন্তু আমরা তো এখনো দেখতে পাচ্ছি সর্বভারতীয় প্রেক্ষাপটে আলোচনা হলেও এই রাজ্যে কিন্তু তৃণমূল এবং কংগ্রেসের দ্বন্দ্বের জায়গাটা চলেইছে। সুমন্দা, খুব সংক্ষেপে জানতে চাইবো। না, আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসকে নিয়ে যে মল্লিকার্জুন খার্গে বা রাহুল গান্ধী কেউ ভাবে। দেখুন, যে রাজ্যের প্রদেশ সভাপতির জন্য প্রচারেই কেন্দ্রের কোনো নেতা আসেন না এবং তারপর তিনি হেরে গেলেও দুঃখ প্রকাশ করেন না। সুস্মিতা বাবু, সুস্মিতা দিদি যখন বলছিলেন, আমি বলি খুব বাজে ব্যাখ্যা দিচ্ছেন। আমরা কিছুদিন আগে রাহুল গান্ধী আমরা কি ব্যাখ্যা দেওয়ার, আমরা কি ব্যাখ্যা দেব? আমরা যখন বলতাম যে এবার অধীর চৌধুরী হারবেন, তখন প্রদেশ কংগ্রেসের মুখপাত্ররা চিৎকার করতেন যে অধীর বাবু জিতবেন। এবার অধীর বাবু হেরে যাওয়ার পরে ওনারা কত ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। দেখুন, অধীর চৌধুরী বা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের গুরুত্ব থাকলে মল্লিকার্জুন খার্গে কিংবা রাহুল গান্ধী আসতেন একবারও কংগ্রেস। ব্যক্তিগত আক্রমণের ঊর্ধ্বে গিয়ে আমাদের এই আলোচনা হবে। সুমন্দা, একটুখানি আটকাচ্ছি, প্রত্যেকের কাছে আমরা আসবো একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবার আপনাদের স্বাগত। বাংলা এট 5-এ বিরোধী জোটের অবস্থান নিয়ে আমরা আলোচনা করছি। আর 4 জুন এই পুরো বিষয়ের ফলাফল বেরোনোর পর, অর্থাৎ লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর 5 জুন মল্লিকার্জুন খার্গে কি বলেছিলেন শোনাবো। Thank the people of India
for the overwhelming support received by our alliance. The people's mandate has given befitting reply to the BJP and their politics of hate, corruption and deprivation. This is a mandate in defense of the Constitution of India and against price rise, unemployment and crony capitalism, and also to save democracy. The India bloc will continue to fight against the fascist rule of the BJP. দীপ্তিমান বাবু, এই যে কথাটা চলে আসছে ফ্যাসিস্ট রুল অফ বিজেপি, আপনি শুনলেন মল্লিকার্জুন খড়গের বক্তব্য। না, 240-এর উত্তর যদি 99 হয় আর সেটাকে যদি ম্যান্ডেট বলে কংগ্রেস মনে করে, মল্লিকার্জুন খারগেরা মনে করে বিরোধী জোটের প্রসঙ্গ চলে আসছে। এই জোটটা কতদিন আগে তৈরি হয়েছে শিলাদিত্য? এই জোট কতদিন আগে তৈরি হয়েছে এটাও তো আমাদের ভাববার আছে। আমরা এই টিভি চ্যানেলে বসে দেখতে পাচ্ছি যে এই জোটের যারা এখানকার শেয়ার হোল্ডার কংগ্রেস এবং তৃণমূল প্রকাশ্যে এই প্রশ্নটা যদি পাল্টা বিজেপির দিকে আসে, এই প্রশ্নটাই যদি পাল্টা বিজেপির দিকে আসে, আপনি বার 400 বার এই কথাটা কেন বলা হয়েছিল? আমি কয়েকটা কথা বলতে আমাকে সুস্মিতা, আমি বলে নিই এক সেকেন্ড একটা কথা বলি। আপনি শুধু বললেন যে আমরা লড়াই করছি, আপনার প্রধানমন্ত্রীর মুখে আজ পর্যন্ত এনডিএ জোটের কথা শোনা গেছে? এনডিএর কথা শোনা গেছে? তার মোদি সরকার এনডিএ জোট নিয়ে 2014 তে আমরা ক্ষমতায় এসেছি, 2019 এ তন্ময় বাবু এনডিএ জোটটাই ফেরত আসছে বিজেপি বক্তব্য। তন্ময় বাবু বলুন। আমি আপনাকে সুস্মিতা দিয়ে একটা জিনিস আমাকে একটু বলতে দিতে হবে, তারপর উত্তর দিতে হবে। তো এর আগে শোনা যায়নি, সবসময় আমি শুরুই করেছিলাম এটা বলে যে আমাদের জাস্ট এক লাইন একটু নিনি। হ্যাঁ বলুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন আপকি বার 400 পার, শুধুমাত্র উনি নিজেই ভেবেছিলেন পুরোটা করে ফেলবেন। আজকে ঠেকায় পড়ে ওনাকে জোটের কথা ভাবতে হচ্ছে। একটু সঙ্গে থাকুন, দীপ্তিমান বাবুর উত্তরটা আমরা নিয়ে নিই। বলুন কি বলবেন? ঠিক এটাই হচ্ছে প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আপনি তো বিরোধী জোটের প্রসঙ্গে 99 এর কথা বললেন। প্রথম কথা হচ্ছে আপনি একটু শুনে নিন। প্রথম কথা হচ্ছে ডেফিনেটলি যারা ভোটে লড়বেন তাদের একটা নির্দিষ্ট সংখ্যার প্রতি তাদের একটা টার্গেট ফিক্স করতে হবে। সেই হিসাবে নরেন্দ্র মোদী বলেছিলেন 400 হয়নি, কিন্তু ক্ষমতায় তো আমরা আমি বলছি ভারতীয় রাজনীতিতে কবে এরকম ভাবে সংখ্যার কথা বলা হয়? না না, আমি আপনাদের বলছি ডেফিনেটলি একটা টার্গেট তো মানুষ করবে। আমাদের নেতা, আমাদের এনডিএ টার্গেট তারা মেজরিটি পাচ্ছে কিনা এটাই তো আলোচনায় আসে। নেতা এবং নরেন্দ্র মোদী জি আমাদের বিজেপির নেতা, তিনি আমাদের একটা টার্গেট ফিক্স করিয়েছিলেন। তার মানে এই নয় যে 400 পেয়ে যাব বলে কনফার্মেশন দিয়েছিলেন। বিজেপির তরফ থেকে প্রতিনিধির বক্তব্য একটা টার্গেট ফিক্স করা হয়েছিল, তার মানে এই নয় আলোচনায় বাংলায় 5-এ একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবার আপনাদের স্বাগত বাংলা এট 5-এ। আমরা আলোচনা করছি বিরোধীদের অবস্থান এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছেন। সঙ্গে আমাদের অতিথিরা রয়েছেন, অতিথিদের কাছে যাব, কিন্তু তার আগে গত শুক্রবার দিন জি 24 ঘন্টা স্টুডিওয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেতা এবং সাংসদ তিনি এসেছিলেন এবং তিনি এসেও বলেন সংখ্যার কথা। কতদিন এই নতুন সরকার কি বলেছিলেন শোনাবো। ও যে ঘৃণার ভাব, প্রত্যেক মানুষকেও ঘৃণা করে, প্রত্যেকটা বিরোধী দলের নেতাকে নেত্রীকে ঘৃণা করে। ইডি সিবিআই জেলে ঢোকাবো, মানুষ নয় ওরা, কেউ কোনো মানুষ নয়। নিজে একটা ধর্মকে নিয়ে থাকবো, অন্য ধর্মের মানুষ না, মানুষ নয়। এই অহংকার ওকে আজকে হয়েছে তো তুমি লিখে রেখে দেবো। আজকে বলে গেলাম 1.5 থেকে 2 বছরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী ভারতবর্ষের থাকবে না, এই জোট ভেঙে যাবে। সুমনদা আপনার কাছে আসবো। বিরোধীদের মুখে এই সময়ের কথা 1.5 থেকে 2 বছর কেন? দেখুন আপনাকে একটা উদাহরণ দিই। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির 12 জন সাংসদ হয়েছে আর রাজস্থান থেকে 14 জন সাংসদ জিতেছে। তো রাজস্থান 2 জন মন্ত্রীকে পেয়ে গেছে, ভূপেন্দ্র যাদব এবং গজেন্দ্র শেখাওয়াত। আর আপনি যাদের পশ্চিমবাংলা থেকে মন্ত্রী বলছেন, যাদের বিরোধীরা কটাক্ষ করে হাফ প্যান্ট মন্ত্রী বলেন, সাধারণত দেখুন পাওয়ারফুল ক্যাবিনেট মিনিস্টার হলে এমওএসদের কাছে কোনো ফাইল যায় না। তো আমি যদি সুকান্ত মজুমদার, যিনি পশ্চিমবঙ্গের 42টি লোকসভা রয়েছে এমন একটা রাজ্যের নেতা, তাকে যদি হাফ প্যান্ট করা মন্ত্রী করা হয়, তাহলে কতদিন পশ্চিমবঙ্গে বিজেপি নিজের দলকে ধরে রাখতে পারবে? এবার যদি আপনি অন্য রাজ্যগুলোর তুলনায় আসেন, তাহলে দেখতে পাবেন যে অন্য রাজ্যগুলোতে অ্যাকচুয়ালি কতটা সংকটের মুখে বিজেপি দাঁড়িয়ে।
আপনি যদি অতীতের কথা মনে রাখেন শিলাদিত্য, তাহলে 2014 সালে কতক্ষণের মধ্যে সবার দফতর জানা গেছিল, 2019 সালে কতক্ষণের মধ্যে জানা গেছিল, গতকাল রাত 10টায় শপথ শেষ হয়েছে, আজ দুপুর কি আজ বিকেল 5টায় যখন আপনি অনুষ্ঠান করছেন তখন অবধি কেউ কারোর দফতর জানে না। সুমনদা, তাহলে কি বিরোধীরা এই ফাঁকগুলো এই সময়ের জন্যই কি অপেক্ষা করছে? দেখুন, শুধু বিরোধী না, বিজেপির মধ্যেও যারা নরেন্দ্র মোদীর বিরোধী রয়েছেন, আপনি যদি মাথায় রাখেন সেন্ট্রাল হলে যখন অনুষ্ঠান হচ্ছিল, মানে যখন নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছিলেন, অন্য সবাই উঠে দাঁড়ালেও নীতিন গডকরি উঠে দাঁড়ান। ফলে এরা তো কেউ মানে সুযোগ খুঁজবেন না এরকম নয়। আপনি আপনাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী মহারাষ্ট্রের কথা চমৎকার বলেছেন। এবছরের শেষেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন, যেখানে ইতিমধ্যেই আহত শরদ পাওয়ার এবং অসুস্থ উদ্ধব ঠাকরে কংগ্রেসকে জোট সঙ্গী করে গতবারের চাইতে তিনগুণ আসন পেয়েছে। তো তারা কি ছেড়ে দেবে? এই সমস্ত দুর্বলতাগুলোই বিজেপি নিজের জন্য চ্যালেঞ্জ, বিরোধীরা তার যা সুযোগ নেবে। সুমনদা, একটু সঙ্গে থাকুন। দীপ্তিমান বাবু। না, বিষয় হচ্ছে শিলাদিত্য, আমি সুমনদার কথা শুনলাম। এখন এই বিজেপি এবং এনডিএ, আমি একটা কথাই বলতে পারি, ইউনাইটেড এবং ইউনাইটেড। এই যে এতদিন তো সেই ছবি দেখা যায়নি। না না, ডেফিনেটলি বিরোধীরা তো এই মুহূর্তে শক্তিশালী, ইউনাইটেডই ছিল। তার কারণ হচ্ছে ছবি দেখতে পাওয়া না পাওয়াটা অন্য বিষয়, সেটা বক্তব্য সামনে এসেছিল, একটা পারসেপশনের বিষয়। আমাদের ক্ষেত্রে তো আমরা দেখেছি। হ্যাঁ, তন্ময় বাবু বলুন, আপনার প্রশ্নটা নিয়ে আমি দ্বিতীয় প্রতিক্রিয়া নেব। বলুন। আমি বলতে চাই, দেখুন, প্রথম কথা হচ্ছে আজকে বিজেপি যেটা বলছেন বাধ্য হয়ে সুমনদা আসছি, একটা লাইন একটু নিয়ে নি তন্ময় বাবু, আমি বিজেপির প্রতিক্রিয়া নেব আসলে। সুমনদা আসছি, তন্ময় বাবু বলুন। বারবার বলছি এই সরকার কয়েকদিনের মেহমান, এরা বেশি দিন থাকছে না, এটা একদম পরিষ্কার হয়ে গেছে। কারণ প্রথম থেকে যেভাবে হোঁচট খাচ্ছেন, তাদের দলেরই মন্ত্রী করা হয়েছে। আপনাদের তো সংখ্যা নেই, বিরোধীদের সংখ্যা কোথায়? বলছিলেন মানে 24 ঘন্টাও কাটেনি তিনি রিজাইন করতে চাইছেন। অর্থাৎ যে চাপ তৈরি হয়েছে, বিজেপির অভ্যন্তরীণ যে চাপ এবং তার সঙ্গে জোটদেরকে নিয়ে একসঙ্গে চলা, আমরা যেভাবে দেখেছি নরেন্দ্র মোদীজি যেভাবে গত দুটো টার্মে চালিয়েছেন, তাতে এই জোট নিয়ে উনি চলতে পারবেন বলে অন্তত আমার মনে হয় এই স্টুডিওতে যারা আছেন কেউই বিশ্বাস করেন না। তন্ময় বাবু একটু সঙ্গে থাকুন, বিজেপির প্রতিনিধির প্রতিক্রিয়া নিয়ে সুমনদা আসবো একটুখানি, প্লিজ। দীপ্তিমান বাবু বলার পরে বললে ভালো হতো না? একটু আমি একটা কথা জিজ্ঞাসা করতে একটু বলে নি, অনেকগুলো প্রশ্ন মানে দৌড়ে একটু ওনার প্রতিক্রিয়া নিন। তন্ময় বাবুর প্রশ্ন শুনছিলাম, আমি আপনাকে কতগুলো তথ্য দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আপনারা যদি বিপরীত জোট দেখেন, অর্থাৎ ইন্ডি জোট, সেখানে প্রথম আসন পেয়েছেন হচ্ছে কংগ্রেস 99টা, তারপরে এসপি সপা আর কি 37টা, টিএমসি 29টা, ডিএমকে 22টা। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে এনডিএর যে জোটটা সেটা নাকি বায়োলজিক্যাল জোট হয়নি, ওটা কৃত্রিম জোট হয়েছে। তা আমি একটু প্রশ্ন করতে চাই, আচ্ছা কংগ্রেসের, তৃণমূলের বা এই জোটের মধ্যে যে বামফ্রন্টের মানুষরা আছেন, এদের মধ্যে কি বায়োলজিক্যাল জোট আছে? আমি একটু প্রশ্ন করতে চাই, আচ্ছা সমাজবাদী পার্টির সঙ্গে তৃণমূলের সম্পর্কটা ঠিক কেমন অম্লমধুর? আচ্ছা আরেকবার আমি মনে করিয়ে দিতে চাই, জেডিইউ, জনতা দল ইউনাইটেড, লালু প্রসাদ যাদব, তার সঙ্গে সমাজবাদী পার্টির সম্পর্কটা কত সুন্দর। তো আপনাদের যে ইতিহাস যদি পর্যালোচনা করেন, একে অপরের সঙ্গে মারপিটে লিপ্ত ছিল। আজকে যখন আপনাদের সমস্ত জায়গায় দোষী করছে, সমস্ত জায়গায় তদন্ত, যে সমস্ত বিষয় নিয়ে তদন্ত হয়েছে, আপনি বলুন তো কংগ্রেসের সঙ্গে, আম আদমি পার্টির সম্পর্কের কথা বলুন, আপনি বলুন কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির সম্পর্ক। সুস্মিতা, এবার আমি দীপ্তিমান বাবু আপনাকে দুটো প্রশ্ন করছি। আপনি এইটা বলুন, আপনি মেনে নিলাম আমাদের জোটটার সাথে কোনো, আপনি বলছেন ইন্টিগ্রেশনে কোনো ব্যাপারই নেই, আমরা ইউনাইটেড নয়। দাঁড়ান, আমরা ইউনাইটেড নয়। আপনি আমাকে বলুন, আজকে যে মহারাষ্ট্রে যেই দুটো জায়গা থেকে আপনাদের ধাক্কা লাগবে, শিবসেনা এবং এনসিপি, এই দুটো জায়গাকে আপনারা ভাঙন ধরিয়েছেন। একটা শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারকে নিয়ে, একটা একনাথ শিন্ডেকে নিয়ে আপনারা আপনাদের বিজেপির সাথে, আপনারা এনডিএর সাথে মার্চ করেছেন। এই যে আপনাদের এই দল দুটোকে ভেঙেছেন, এই খেলা তো আপনারা সিদ্ধস্ত, আপনারা বেশ পটু এই খেলায়, আপনারা হর্স রেডিংটা ভালো জানেন। আপনারা চাইছিলেন ভারতবর্ষের সংবিধানটাকে বদলাতে, যাতে 2/3 মেজরিটিটা আপনারা পান, তার জন্য 400 বার করছিলেন। আর এদিকে রাজ্যগুলোকে যদি 2/3 স্টেটসকে আপনারা যদি দখলে নিয়ে আসতে পারতেন, কোনোটাই আপনারা পারলেন না। এবার বিষয় হচ্ছে এই যে টিডিপি, এই যে জেডিইউ, এই যে শিবসেনা, এই যে এনসিপি, এদের সবাইকে নিয়ে
চলতে গেলে, জোটবদ্ধভাবে একটা অ্যালায়েন্স করে চলতে গেলে কিভাবে চলতে হয় আপনার প্রধানমন্ত্রী সেটা জানেন? উনি তো ডিক্টেটরশিপে বিশ্বাস করেন, উনি একনায়কতন্ত্রে বিশ্বাস করেন। সবার কাছে আসবো, সবার কাছে আসবো। এই রাজ্যে যে আমরা জোটের প্রসঙ্গ চলে এসেছিল বারবার করে, এই রাজ্যে আমরা দেখেছিলাম বামেদের অবস্থান, কংগ্রেসের অবস্থান, এই পুরো প্রসঙ্গ নিয়ে অপরদিকে নওশাদ সিদ্দিকী তিনি ঠিক কি বলেছেন জি 24 ঘন্টাকে এক্সক্লুসিভলি শোনাবো। আমি তো চেয়েছিলাম জোট হলে তো বিজেপি তৃণমূল এই 12টা আর 29টা ওরা পেতো না, আমরা জোটেই বেশি সংখ্যার সিট পেতাম, কিন্তু অনেকে চাইনি তৃণমূল। দেখুন প্রথম কংগ্রেস ছিল, অধীরবাবু তো বেরিয়ে গিয়েছিল, তারপরে লেফট ফ্রন্ট আমাদের সাথে জোট করেনি। অনেকে হয়তো এই তৃণমূলের 29টা পাইয়ে দেওয়ার জন্য হয়তো রাজনীতি করেছে। সে কংগ্রেস তৃণমূলের ওই কংগ্রেস আর সিপিএম এর মধ্যে খুঁজলে হয়তো লেফট ফ্রন্টের মধ্যে খুঁজলে পাওয়া যাবে। যারা জোট করেনি তারা, আমি তো জোট চেয়েছিলাম। তো কংগ্রেস আর লেফট ফ্রন্টের মধ্যে বলছেন, তাদের মধ্যে সংখ্যাটা কার বেশি? যারা দেখুন আমি সংখ্যা স্পেসিফিক বলবো না, যারা জোট করতে চায়নি কারণটা কি তারা তো আজকের দিনে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এমন অনেক সিট আছে যে সিটে ভোট কাটাকাটিতে বিজেপি জিতেছে, নাহলে বিজেপি 10টা নিচে নেবে যেত, 8টাই দাঁড়িয়ে যেত। এমনও আছে তৃণমূল কংগ্রেস আরও নিচে নেবে যেত, 29টা কোথায় 20 টপকাতে পারতো না যদি আমরা জোট করতাম, কিন্তু দুঃখের বিষয় সেটা করেনি। সুমনদা, নওশাদ সিদ্দিকীর বক্তব্য তুলে ধরলাম রাজ্যের নিরিখে, যদিও আমরা এই মুহূর্তে কেন্দ্রীয় স্তরে আলোচনাটা করছি, কিন্তু রাজ্যের নিরিখেও আমরা যদি দেখি বারবার করে বিতর্ক, কনফ্লিক্টের জায়গা চলে আসছে। কেন? নওশাদ সিদ্দিকী তার নিজের বিধানসভা কেন্দ্র ভাঙড়ে তার দলের প্রার্থীকে লিড দিতে পেরেছে, তারপর তো নওশাদ সিদ্দিকীকে নিয়ে আলোচনা করলো। দেখুন ভারতবর্ষের এবারের নির্বাচনটা সাকসেসফুলি এইসব যারা ভোট কাটুয়া, আমি ভোট কাটুয়া শব্দটাই ব্যবহার করছি, এপাশে নওশাদ সিদ্দিকী, ওপাশে ওয়াইসি, ওপাশে মহারাষ্ট্রে প্রকাশ আম্বেদকরের দল, এদের সবাইকে ব্যাকপ্যাক ধরে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে বাংলাদেশে একটা কথা আছে না, বাপি বাড়িজার মতো নওশাদ সিদ্দিকী এবং ওয়াইসি একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। এদের নিয়ে কেন আলোচনা করবে? নওশাদ সিদ্দিকী এই মন্তব্যটা খুব তাৎপর্যপূর্ণ। যদি জোট হতো তাহলে তৃণমূল এত আসন পেত না। উনি কাদেরকে আসন দিতে চাইছিলেন তার একটা ছোট্ট ইঙ্গিত ওনার এই বক্তব্যে আছে। আমি একটুখানি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধির প্রতিক্রিয়া নিয়ে নেব। তন্ময় বাবু, দেখুন প্রথম কথা হচ্ছে আমি সুমনদার সঙ্গে কিছুটা হলেও একমত। আমি মনে করি না যে এই প্রেক্ষিতে যে রাজনৈতিক প্রেক্ষিত তৈরি হয়েছে তাতে নওশাদ সিদ্দিকীর মন্তব্যের কোনো গুরুত্ব আছে বলেই আমি মনে করি না। এবং দ্বিতীয় কথা হচ্ছে ওনারা যে কেন্দ্রে প্রার্থী দিয়েছেন সেই কেন্দ্রে যে ভোটগুলো কাটা হয়েছে সেই ভোটগুলো না কাটা হলে ম্যাক্সিমাম জায়গাতেই বিজেপির সঙ্গে তৃণমূলের মার্জিন আরও বাড়ত, এটাই হওয়ার ছিল। সুতরাং ওনারা যে কি করতে চেয়েছিলেন সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু তারপরেও মনে করি বাংলাতে যেভাবে ভোট হচ্ছে বা যেভাবে ভোট হয়েছে সেক্ষেত্রে নওশাদ বাবু তার মন্তব্য করেছেন, উনি মন্তব্য করতেই পারেন, কিন্তু ভাঙড়ে যেটা বিধানসভায় লিড উনি দিতে পারেননি সেই বিষয়ে উনি চিন্তা ভাবনা করুন, যাতে আগামী 26-এর প্লিজ একটু সঙ্গে থাকুন। বিজেপির প্রতিনিধির প্রতিক্রিয়া আমাদের নিতে হবে সর্বভারতীয় প্রেক্ষাপটে বিরোধীদের অবস্থান। না, বিষয় হচ্ছে যে সুস্মিতাদি কতগুলো কথা বললেন, নরেন্দ্র মোদীকে একনায়কতান্ত্রিক এইরকমভাবে একটা দেখে দেওয়ার চেষ্টা করলেন। বিষয় হচ্ছে যে এনডিএ সর্বসম্মতভাবে যখন সরকারে আসার সিদ্ধান্ত নিল, তখন আপনারা যদি জেডিইউর যিনি প্রধান নীতিশ কুমার তাঁর বক্তব্য শোনেন, টিডিপির যিনি প্রধান চন্দ্রবাবু নাইডু তার বক্তব্য শোনেন, সেখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন যে তারা কতটা ইউনাইটেড ওয়েতে পরিষ্কারভাবে দেখতে পাবেন বলছেন। পরিষ্কারভাবে সেখানে এখানে বসে আমি জাস্ট এক লাইনে শেষ করে দেবো। এই পশ্চিমবঙ্গের যে ভোট শেয়ারিং হয়েছে তাতে দেখা গেছে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে। বলুন তো 29টা আসন পেয়ে সে তো সরকারে যেতে পারবে না। নীতিশ কুমারকে নিয়ে পরিষ্কারভাবে আপনারা নিশ্চিন্ত ছিলেন? একদম নিশ্চিন্ত ছিলাম। এবং বিজেপির প্রতিনিধির বক্তব্য একেবারে নিশ্চিন্ত ছিলেন নীতিশ কুমারকে। আমি এক লাইনে প্রত্যেকে প্রতিক্রিয়া নেব, এক লাইনে। সুমনদা, বিজেপির প্রতিনিধির বক্তব্য নীতিশ কুমারকে নিয়ে সম্পূর্ণভাবে নিশ্চিন্তে ছিলেন। সুমনদা, এক লাইনে। আরে নীতিশ কুমার নিজে নিশ্চিন্ত ছিলেন না যে কোন দিকে যাবেন? প্লেনে ওঠার সময় অবধি ভাবছিলেন যে অন্য পাশে যদি চলে যায় সেখানে প্রধানমন্ত্রী হতে পারেন। তন্ময় বাবু, নিয়ে নিজেই নীতিশ বাবু কি ভাবছেন সেটা ওনারা ভালোভাবেই টের পাচ্ছেন, যে কারণে এর আগের যে ছবিগুলো দেখা গেছিল নরেন্দ্র মোদী যখন শপথ নিচ্ছেন বা মিটিং করছেন সেই জায়গায় তারা কোথায় বসছিলেন, বসার চেয়ারগুলো গুরুত্বপূর্ণ। আর এখন উনি নিজে উঠে দাঁড়িয়ে
হচ্ছে প্রণাম করছেন, অর্থাৎ অভ্যর্থনা জানাচ্ছেন নীতিশ কুমারকে এবং চন্দ্রবাবু নাইডুকে। বোঝা যাচ্ছে যে চাপটা কোনখান থেকে আসছে এবং নীতিশ কুমার ভিতরে ভিতরে কি বলছেন সেই চাপটা দেখতে থাকুন। নীতিশ কুমার অলরেডি 6 বার দল বদলেছে, টিডিপিও দল বদলেছে, একবার বিজেপিতে গেছে, একবার কংগ্রেসে বিজেপির সাথে গেছে, একবার কংগ্রেসের সাথে গেছে। ইন্ডিয়া জোটও তো অপেক্ষা করছিল নীতিশ কুমারের জন্য, তাই নয় কি? এখনো কি অপেক্ষা করছে না? শুনুন, এরা যদি ইন্ডিয়া জোটে আসেও, ইন্ডিয়া জোটে এমন ভাবে এদের শরিকি অবস্থান থাকবে যেখানে তারা বেরিয়ে গেলেও যাতে অল্টারনেটিভ কোনো ক্ষমতা কি করে সংখ্যা কোথায়, অঙ্ক কি? তার জন্য তো আমরা সব বিরোধী আসনে বসতে রাজি হয়েছি, তার জন্যই তো আমরা বিরোধী আসনে বসতে রাজি হয়েছি, যে যাদের উপরে ভরসা রাখা যায় না তারা আগামী দিনে আদৌ থাকবে কিনা, তাদেরকে নিয়ে জোট করলে আমাদের মানুষের জন্য অপেক্ষা করে, মানুষের রায়ের জন্য অপেক্ষা করে এবং সেটাই করছে। যাদের দিকে আঙুল তুলে কথা বলছেন সুস্মিতা দি, যাদের দিকে ইঙ্গিত করছেন যে সৌভাগ্যজনকভাবে তারা কিন্তু এনডিএর সঙ্গেই আছেন, এবার স্বাভাবিকভাবেই তার দল পাল্টায়নি, এদিক ওদিক করেননি নীতিশ কুমার, পরিবর্তন করেননি, পরিবর্তন না না আমি এখনকার কথা বলছি, 6 টাইমস তো পরিবর্তন তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তবু তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের নেতারা জোট করেছেন, আপনাদের নেতারা জোট করেছেন, বিশ্বাসযোগ্যতা কম, না না তার জন্য কিন্তু বিশ্বাসযোগ্যতা নেতারা জোট করেছেন, সেইখানে অসুবিধা মনে হচ্ছে না? বলুন তন্ময় বাবু, বলুন। অসুবিধা মনে হচ্ছে না, কথা বলে তারপরে মিডিয়াতে আপনার বক্তব্য দিন। এই যে কথাটা বললেন সেটা কি আপনার হাইকমান্ড এন্ডোর্স করে? একদম এন্ডোর্স করছে, একদম এন্ডোর্স করছে, সবাই জানে এটা সবাই জানে। দেখবেন আবার আমাদের হাইকমান্ড নিয়ে আপনারা বেশি ব্যস্ত হয়ে গেছেন, আমাদের থেকে আপনারা বেশি চিন্তা করছেন আমাদের হাইকমান্ড কোনটা এন্ডোর্স করবে কি করবে না। আমরা যখন দলের মুখপাত্র হয়ে বসছি তখন আমাদের উপর সেই দায়বদ্ধতাটা নিশ্চয়ই আছে এবং আমাদেরও দলের প্রতি সেই দায়বদ্ধতাটা আছে। বিরোধী জোটের অবস্থান কি এই মুহূর্তে, সেই জায়গায় দাঁড়িয়ে অঙ্ক পরিসংখ্যান কি বলছে এই নিয়ে আলোচনা করছে। একটা বিরতির পরে এই আলোচনায় ফেরত আসবো, সঙ্গে আমরা আপনাদের মতামত চেয়েছিলাম, তার পরিপ্রেক্ষিতে আপনারা কি জানালেন জানাবো। একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর বাংলা এট 5-এ একটা প্রশ্ন নিয়ে আমি প্রত্যেকের কাছে যাব, খুব সংক্ষেপে, কার্যত এক লাইনে প্রতিক্রিয়া নেব। শরিক ভাঙিয়েই কি বাজিমাতের অপেক্ষায় ইন্ডিয়া জোট? সুমনদা। দেখুন, আমার মনে হয় না যে শরিক ভাঙানোর জন্য কেউ অপেক্ষা করছে। এই শরিকরা তো কতদিন টিকবেন তা কেউ জানে না। যেমন ধরুন চন্দ্রবাবু নাইডু, তিনি ওবিসি সংরক্ষণের আওতায় মুসলিমদের আনার বিষয়ে বদ্ধপরিকর, অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশই প্রথম এনেছিল, ফলে তিনি কতদিন বিজেপির সঙ্গে থাকবেন সেটা বলা মুশকিল। আবার অগ্নিবীর নিয়ে নীতিশের, আমরা মনে করছি যে এইভাবে যারা জোট শরিক হয়েছেন তারা নৈতিকভাবেই নীতিগত জায়গা থেকেই বিজেপির সঙ্গে এক জায়গায় নেই, সুতরাং আগামী দিনে প্রমাণ হয়ে যাবে যে কি হতে চলেছে। আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ, আমাদের নেত্রী যা বলেছেন সেই স্ট্যান্ডেই বজায় রেখে সবের উপর নজর রাখছি। বিষয়টা হচ্ছে সুমনদার সাথে আমি এটা একদম একমত যে আজকে টিডিপি যে এজেন্ডা ছিল ভোটের লড়ার সময়, যে মুসলমানদের জন্য তিনি বিভিন্ন রকম প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। তিনি বলেছিলেন 50 বছরের উপরে মুসলমানদের তিনি ভাতা দেবেন, এরকম অনেক এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কি বিজেপির সাথে সরকারে থেকে সেটা করতে পারবেন? আর সেমভাবে নীতিশ কুমার যেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে বিষয়গুলো, সেগুলো কি নীতিশ কুমার অগ্নিবীর কি তিনি বিলোপ করতে পারবেন? তাহলে সেই জায়গায় কি করে জোটে সরকার চালাবে? অটল বিহারী বাজপেয়ীর সময়ও 182টা সিট ছিল, 303টা এনডিএর ছিল, 5 বছর নিশ্চিতভাবে চলেছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই সরকারও চলবে। আর তন্ময় বাবুকে অনুরোধ করবো, আপনারা চেষ্টা করুন যে 121টা মিউনিসিপ্যালিটির মধ্যে 69টায় আপনারা হেরে গেছেন, হ্যাঁ 69+2 71টায় হেরে গেছেন, কিভাবে মিউনিসিপ্যালিটি জিতবেন সেটা চিন্তা করুন। আপনাদের সবাইকে একটুখানি বিরত করতে হচ্ছে। আমরা ঠিক একই প্রশ্ন নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে চেয়েছিলাম। আমরা প্রশ্ন করেছিলাম শরিক ভাঙিয়ে বাজিমাতের অপেক্ষায় কি ইন্ডিয়া জোট, এই প্রশ্ন আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম। প্রচুর উত্তর, প্রচুর মতামত পেয়েছি এবং ইউটিউবে মতামত পেয়েছি 26,700 মানুষের, যার মধ্যে হ্যাঁ বলেছেন 79% মানুষ, না বলেছেন 21% মানুষ, ফেসবুকে বলেছেন 75% মানুষ, হ্যাঁ না বলেছেন 25% মানুষ, এক্স হ্যান্ডলে 78% মানুষ হ্যাঁ বলেছেন, 22% মানুষ না বলেছেন, হোয়াটসঅ্যাপে 80% মানুষ হ্যাঁ বলেছেন, 20% মানুষ না বলেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য।
সোম থেকে শুক্র বিকেল 5টায় বাংলা এট 5 জি 24 ঘন্টায় আমরা নিয়ে আসি এবং তারই সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়েছি যাতে আপনাদের কথা আপনাদের নানান বিষয় তুলে ধরছি এবং তুলে ধরবো আমরা। চোখ রাখুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।